এত আলোচনা, এত আপনি জানতে চাচ্ছেন এখানে কি মধু আছে? কি মধু? যে এই বোর্ড ডিরেক্টরদের মানে চরম লেভেলের কানেকশন হয়ে যায়। এই বোর্ড ডিরেক্টররা অনেক বড় বড় কাজ পেত। চর্চার নিয়মিত আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এই আলোচনায় আমরা কথা বলবো বিসিবির নির্বাচন নিয়ে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই বিসিবির নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বেশ সরগরম, বেশ গরম। গতকাল জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সঙ্গে সরে দাঁড়িয়েছেন আরও 15 জন কাউন্সিলর পদপ্রার্থী। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইসাম, ক্রিকেট বিশ্লেষক এবং ইএসপিএন ক্রিক ইনফোর বাংলাদেশ প্রতিনিধি। ইসাম, কি হচ্ছে বিসিবিতে? বিসিবিতে তো অনেক কিছু হচ্ছে। নির্বাচন আছে অক্টোবরের 6 তারিখে। এই নির্বাচনকে ঘিরেই আসলে এত কথা। আপনি যেটা শুরুতেই বললেন যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, অনেক ধরনের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। মানে গত 2 সপ্তাহ ধরে যখন আমরা এটাকে ফলো করছি, বা গত 1 মাস ধরে ইনফ্যাক্ট ফলো করছি, প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে নতুন নতুন কিছু একটা চেঞ্জ হচ্ছে। বেসিক্যালি দুইটা গ্রুপ হয়ে দাঁড়িয়েছে এখানে। একটা এখনকার যিনি প্রেসিডেন্ট, ইনকামবেন্ট প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, উনি প্রেসিডেন্ট হতে চেয়েছে। উনি এটা অগাস্টের শেষের দিকে জানিয়ে দিয়েছিল। তার আগে পরে কোনো একটা সময় তামিম ইকবালও জানিয়ে দিয়েছে সেও প্রেসিডেন্ট হতে চায়। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো নির্বাচন শুরুই হয় মাত্র 2013 থেকে। কারণ তার আগে ছিল যে গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড একজনকে প্রেসিডেন্ট বানানো হতো, তারপরে আইসিসির বিধিটা মেনে নিয়ে তারা ঠিক করলো যে উই উইল হ্যাভ টু ডু ইলেকশন। তারপরও নাজমুল হাসান পাপন যখন ছিল তখন সে মনে হয় একবার হলো আবাহনীর রিপ্রেজেন্টেটিভ হিসাবে, আরেকবার এনএসসির রিপ্রেজেন্টেটিভ হিসাবে। এবং তারপরে তো যখন পালা বদল হলো, রাজনৈতিক পট পরিবর্তন যখন হলো অগাস্টের 5 তারিখের পরে, অগাস্টের 21 তারিখে গত বছর 24 সালের নাজমুল হাসান পাপনকে সরানো হলো, সে রিজাইন করলো। ফারুক আহমেদ আসলেন, ফর্মার ক্যাপ্টেন। তার 9 মাস পরে তার সাথে আমাদের স্পোর্টস অ্যাডভাইজারের কোনো একটা বিষয়ে তাদের কিছু একটা মিল ছিল না। তারপরে আমরা দেখলাম যে চেঞ্জ হয়ে গেল। তারা ফারুক আহমেদের এনএসসি রিপ্রেজেন্টেশনটা উইথড্র করলো। আমিনুল ইসলাম বুলবুল, আরেক ফর্মার ক্যাপ্টেন, তাকে দেওয়া হলো জুনের ফার্স্ট উইক থেকে অর এন্ড অফ মে এই বছর। এরপরে তো আমাদেরকে আমিনুল ইসলাম বুলবুল বললেন যে উনি একটা কুইক টি20 ইনিংস খেলতে এসেছেন, কারণ হাতের সময় শুধু অক্টোবর 4 বা 5 তারিখ পর্যন্ত। অ্যাজ দ্য এই যে বোর্ডের যেই বোর্ড অফ ডিরেক্টর যে বডি, এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 4 বছর শেষ হবে এই অক্টোবরে। তো এই ছিল ব্যাকগ্রাউন্ড। কিন্তু যেটা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন যেহেতু দুইটা পক্ষ দাঁড়িয়ে গিয়েছে, এই প্রথম আমরা দেখলাম যে প্রেসিডেন্টের পদের জন্য এরকম একটা ব্যাটল, এবং সেটা তামিম ইকবালের ভাষায় নোংরামিতে নেমে এসেছে। কারণ অনেক ছোটোখাটো রুল চেঞ্জ বা নিয়মকে ভেঙে এক্সটেনশন করা, কাউন্সিলরদের যে নমিনেশন পেপার জমা দেওয়ার তারিখ, এটা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি করা। তারপরে আবার আরেকটা পলিটিক্যাল পার্টি যখন তামিমকে ব্যাক করলো, তাদের যারা আসলো তামিমের সাথে, সো সব দিক থেকে খুবই পলিটিক্যাল, খুবই আমি বলবো যে অক্রিকেটীয় একটা পরিবেশ। এখানে ক্রিকেট নিয়ে কথা খুব কম হচ্ছে, এখানে ক্রিকেটের উন্নয়নের কথা নিয়ে। আচ্ছা ইসাম, আমি একটু আপনাকে এখানে ইন্টারাপ্ট করি যে এটা তো একটা স্পোর্টস বডির নির্বাচন। এখানে খেলাই হবে এখানকার যারা সংগঠক নির্বাচিত হয়ে আসবে। তো এখানে বাড়তি কি আছে? এটা মানে মানুষ তো এটা বিশ্বাস করা শুরু করেছে যে এখানে ক্রিকেটের প্রতি ভালোবাসার কিছু নাই। তাহলে এত তাদের মানে এটা নিয়ে এত নোংরামি, মানে সোকল মানে যেটা বলা হচ্ছে, এত আলোচনা, এত গেম, এটা এখানে কি মধু আছে? কি মধু? এক্স্যাক্টলি। আমি এটাই এখন 2009-10-এর পর থেকে যখন এইচএম মুস্তাফা কামাল তারপরে নাজমুল হাসান পাপন আসলেন, তো তারা এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ক্রিকেট টিমের গুরুত্বর কারণে একটা জায়গায় এলিভেট করেছিল। আমার ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়াজ নট লাইক দ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কখনোই ছিল, অর এনি আদার স্পোর্টস ফেডারেশন বাংলাদেশের মনে হয় 55টা আছে। দে গট এলিভেটেড, তারা একটা মিনিস্ট্রির লেভেলে চলে গেছিল, স্পেশালি নাজমুল হাসান পাপনের সময়। এটা একেবারেই কাম্য না। একটা স্পোর্টস বডি স্পোর্টসের সাথে থাকা উচিত ছিল। দেখা যাচ্ছে যে বোর্ড ডিরেক্টররা শুধু বোর্ড ডিরেক্টর হিসেবে আসলে তাদের কিন্তু এখান থেকে কোনো কামাই নেই বলতে গেলে। তারা যদি বাই চান্স বিদেশে টিমের সাথে ট্রাভেল করে, দে গেট আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, টিএডিএ পায়, এগুলো পায়,
এছাড়া তারা মিটিং অ্যাটেন্ড করতে একটা খুবই নমিনাল অ্যামাউন্ট অফ মানি পায়। সো ওয়াই ডু দে ওয়ান্ট টু কাম? আপনি প্রেস্টিজের কথা বলতে পারেন। প্রেস্টিজের এখানে কি আছে? 25টা বোর্ড ডিরেক্টর, একটা দেশের ক্রিকেট চালাতে 25টা বোর্ড ডিরেক্টর, তার মধ্যে 12টাই ঢাকা শহরের ক্লাব থেকে আসছে, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, প্রিমিয়ার লিগ, আর 10টা আসছে দেশের বাকি অংশ থেকে। যারা দেশের বাকি অংশ থেকে আসে তারা তাদের ওই ডিস্ট্রিক্ট বা ডিভিশনের জন্য কিছুই করে না, কিছু করে রেখে যান। আমরা যদি ওটা অডিট করি ভাইয়া, মানে আপনি হতবাক হয়ে যাবেন যে একটা টুর্নামেন্টও করে না, বেসিক টুর্নামেন্টও করতে পারে না, ওটাও বিসিবির ডিপার্টমেন্টগুলোর করতে হয়। এবং ঢাকার যে ক্লাবগুলো তারা বছরে একটা লিগ খেলে, কারণ তারা ক্লেম করতে পারে হ্যাঁ আমি তো প্লেয়ার পয়দা করে দিছি, তোমাকে প্লেয়ার আমি প্রডিউস করে দিছি। না, প্লেয়ার প্রডিউস হয় বিসিবির একটা সিস্টেম আছে, এইচ গ্রুপ সিস্টেম, ওখান থেকে প্লেয়ার প্রডিউস হয়। বিসিবির রিপ্রেজেন্টেশন কিছু বড় বড় টিম আছে, এইচপি আছে, এ টিম আছে, এরা করে। হ্যাঁ, আপনি বলতে পারেন আবাহনী মোহামেডান একটা সময় বাংলাদেশ টিমে সব বড় বড় প্লেয়ারদেরকে খেলাতো, সেটা ঠিক আছে। কিন্তু মধু কোথায় আছে যে এই বোর্ড ডিরেক্টরদের মানে চরম লেভেলের কানেকশন হয়ে যায় গভর্নমেন্টের সাথে, উপরের মহলে, সবচেয়ে উপরের মহলে। সেটা আগের সময় ছিল যখন আমাদের আওয়ামী লীগ সরকার ছিল, তখন পাপন ভাই যেহেতু একজন আওয়ামী লীগের খুব বড় নেতার ছেলে, ওই কারণে অনেক কিছু মানে কানেকশন তৈরি করে এই বোর্ড ডিরেক্টররা অনেক বড় বড় কাজ পেত, অনেক বড় বড় জায়গায় তাদের কাজ বলতে আপনি অন্য জায়গার কাজ, অন্য বিসিবির কোনো কাজ না, অন্য প্রজেক্টের কাজ পেত। বা এই যে কথার কথা একটা স্টেডিয়াম করতেছিল পূর্বাচলে, আমি ওই সাইটে গিয়েছি, এটা একটা ভাওতাবাজি ছিলাম, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এটা আসলে কি হতো শেষ পর্যন্ত আমি জানি না, এটা মনে হয় একটা একনেকের প্রজেক্ট হিসেবে তারা ইনক্লুড করে, এটা 600 না 700 কোটি টাকার হ্যাঁ। এবং এই প্রজেক্টের জন্য রাস্তা বানালো, এই করলো সেই করলো, সব কিছু করছে। কয়দিন পর পর এদের কনসালটেন্ট চেঞ্জ হয়, পুরাটাই একটা মানে মানি স্পিনিং একটা 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 স্ক্যাম হয়ে দাঁড়ালো। এবং এরকম অনেক কিছুতেই বোর্ড ডিরেক্টররা যারা এখন এক্সিট করবে অনেকেই এগুলোর মধ্যে আপনার ইনভলভ হয়ে গেল। সো এই একটা কারণে অনেকের ধারণা যে এখন যদি বোর্ডে আসি তাহলে তো এটা আমাকে একটা মন্ত্রণালয়ের মতন আমাকে একটা সহযোগিতা করবে আমার ব্যবসাকে, আমার নিজের ব্যবসাকে আমি এগিয়ে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ডে আসলাম। কিন্তু ভাইয়া আমি আপনাকে এখন একটা সারপ্রাইজিং নিউজ দিই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ নট আ বিগ কনসার্ন ফর দ্য কারেন্ট গভর্নমেন্ট অর উইচ এভার পলিটিক্যাল পার্টি ইজ নাও ইন কামিং ইন টু ফর্ম। মানে এখন ওই গুরুত্বটা আসলে কেউ দিবে না, টিম ভালো খেলছে না, সেই সুপারস্টাররা নেই। আর দেখেছে যে এই বোর্ড ডিরেক্টরদের যে এই যে কানেক্টেড থাকার আনন্দ, এটাই। আর টিভিতে হয়তো একটু দেখাবে তাদেরকে, মানে ওই যে প্রেসিডেন্টস বক্সে বসে খেলা দেখছে, এটাই হয়তো। কিন্তু সেটা তো আপনি টাকা দিয়ে কিনতে পারেন। সো আপনার প্রশ্নের যে স্ট্রেট জবাব আছে, মধু হচ্ছে কানেকশনস, মধু হচ্ছে ইনফ্লুয়েন্স, কিন্তু দিন শেষে ওইটা কি এখনও সেই পলিটিক্যাল লেভেলে থাকবে কিনা আই রিয়েলি ডাউট। আচ্ছা, তামিম ইলেকশন করতে আসলেন, বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সির শিকার হলেন, ইলেকশন ছেড়ে দিয়ে, এটা বাংলাদেশের ক্রিকেটের ইম্প্যাক্টটা কতটুকু? আপনার একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয়? ইমিডিয়েট ইম্প্যাক্ট তামিমের মতো একজন মানে স্টার, সুপারস্টার, ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার্স, ও যতদিন ক্রিকেট খেলেছে ও তখন হাইয়েস্ট স্কোরার ছিল বাংলাদেশের। ক্যাপ্টেন্সিতে বাংলাদেশকে ওর রেকর্ড, ট্রিমেন্ডাস ক্যাপ্টেন। এবং ওর যে ইন্টারন্যাশনাল ইমেজ উইথ অন্য অন্য দেশে, ওর যে ইমেজ, অনেক দেশে রানও করেছে, ইংল্যান্ডে তার সেঞ্চুরি আছে কতগুলো। ক্রিকেট, যদি আপনি শুধু ক্রিকেটের মিডিয়ার কথা চিন্তা করেন বা ক্রিকেট ফ্যানদের কথা চিন্তা করেন, তামিম ইকবাল ইজ এ বিগ নেম। যখন হেডলাইন আসবে যে তামিম ইকবাল ওয়ান্টস টু বি দ্য বোর্ড প্রেসিডেন্ট ইন বিসিবি, তা অনেকে কিন্তু ওটাকে আর ডিপলি দেখবে না তামিম কীভাবে আসছে। বা যখন তামিম এক্সিট হয়ে যাবে তখন সবাই খুঁজবে যে এটার মধ্যে সমস্যাটা কোথায় ছিল। ওয়াই সামওয়ান লাইক তামিম, যার পুরো ক্রিকেট ক্যারিয়ারে একটা কোনো করাপশন অ্যালিগেশন তো দূরের কথা, কোনো ধরনের কোনো খারাপ ব্ল্যাক মার্ক ছিল না, সে এখানে ইনভলভ হওয়া মাত্রই তাকে বের করার জন্য এত বড় ছক করতে হলো কেন? সেটা কিন্তু মানুষ খোঁজখবর নিচ্ছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, বাইরের সাংবাদিক, অস্ট্রেলিয়ান সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ব্রিটিশ সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে ওকে বের করে দিল কেন? ও তো হি ইজ আ ক্রিকেটার, হি ইজ আ ড্যাম গুড ক্রিকেটার। হ্যাঁ, আমাদের এখন যিনি প্রেসিডেন্ট ওনারা কিন্তু অনেক সুনাম। আমিনুল ইসলাম বুলবুল শুধু বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি শুধু করেনি, উনি হি ওয়াজ দ্য ক্যাপ্টেন, উনি আইসিসিতে চাকরি করেছে এত বছর, ওনার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে ক্রিকেটের অনেক সুনাম। তো দিজ ওয়ার টু গ্রেট নেমস এখন আমাদের কাছে যারা অ্যাভেলেবল আছে ইন পাবলিক লাইফ। মানে ফর মি পার্সোনালি যদি দুইজন ইফ দে কুড ওয়ার্ক টুগেদার দারুণ হতো। কিন্তু আসলে বাংলাদেশে তো এইভাবে হয় না। এখানে দেখা যায় যে অনেক ফ্যাক্টরস চলে আসে, মেইনলি পলিটিক্যাল ফ্যাক্টরস, এবং এই কারণেই মেইনলি আসলে তামিম এর সরে যাওয়াটা অনেক নেগেটিভলি ইম্প্যাক্ট করবে বাংলাদেশ ক্রিকেটে। এই কথার সূত্র ধরে বলে আইসিসির হস্তক্ষেপ বা এই ধরনের কোনো আশঙ্কা কি আছে নাকি? দেখেন, থিওরিটিক্যালি আইসিসি পলিটিক্যাল ইনফ্লুয়েন্স চায় না। তারা জিম্বাবুয়ে, তারপর শ্রীলঙ্কায়, রিসেন্টলি ইউএসএ
ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও তারা সাসপেনশন, ব্যান বা একটা পানিশমেন্ট দেয়, একটা স্যাংশন দেয়। তবে আইসিসির ওই ধরনের কোনো নেই, কোনো কনস্টিটিউশনাল পাওয়ার নেই যে একটা বোর্ডকে তারা বন্ধ করে দিতে পারবে। তারা বড়জোর যেটা করতে পারে, ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করতে পারে, করে বিসিবির হয়তো যদি লং টার্ম সাসপেনশন হয়, ওরা হয়তো বিসিবির ফাইন্যান্সিয়াল পার্টগুলো ওরা ম্যানেজ করবে কিছুদিনের জন্য, বাট এটা অনেক দিনের জন্য না, এবং এটা কুইকলি কারেকশন করতে পারে। আপনার থেকে আমি এখন কিছু জানতে চাই যে ফিফা কি করে যখন একটা ফুটবল ফেডারেশনে কিছু হয়, ওটা তো একদম মনে হয় স্ট্রেট ব্যান, স্ট্রেট ব্যান। এটা কিন্তু আইসিসি আন্তর্জাতিক ফুটবল থেকে নিষেধ। রাইট। এটা কিন্তু হবে যে যদি কিছু হয়ও, যেমন শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে যখন ব্যান্ড হয়েছিল, ইট ওয়াজ ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটি ব্যান্ড, বাট ওরা খেলতে পারবে, ওরা খেলা চলে যাবে, মহিলাদের খেলা হবে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট সব খেলতে পারবে। কিছু কিছু চেঞ্জ ফুটবলে সে কারণেই আপনার দুইবার ভাবে, মানে যে কোনো ধরেন হ্যাঁ, সরকারি you're হস্তক্ষেপ, right. রাজনৈতিক হস্তক্ষেপ 2-3 বার ভাবে কিন্তু। আচ্ছা, সেটাই। যাই হোক, আজকে আমরা আলোচনা এখানে শেষ করব। ধন্যবাদ ইসামের কাছ থেকে অনেক তথ্য পেলাম, অনেক কিছু জানতে পারলাম। তো আগামী 6 অক্টোবর খুব সম্ভব, হ্যাঁ 6 অক্টোবরই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যেই বিসিবির নির্বাচন অনেকটা একপেশে নির্বাচন হয়ে গেছে, এটা বলা যাচ্ছে কি? না, এখনো বলা যাচ্ছে না। আচ্ছা, কিছু প্রতিদ্বন্দ্বিতা এখনো বাকি আছে, আমরা সেই প্রতিদ্বন্দ্বিতার দিকে নজর রাখব। দর্শক মণ্ডলী, আজকে আলোচনা এই পর্যন্ত। আপনারা চর্চার নিয়মিত এই আলোচনা অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। বিসিবির নির্বাচন নিয়ে, তামিমের সরে যাওয়া ইত্যাদি নিয়ে আপনারা কি ভাবছেন সেটা আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে লাইক, কমেন্ট করে আপনারা জানাবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।